সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। বর্তমান সময়ে আমাদের দেশের অর্থনীতি নানা চাপে, মুদ্রাস্ফীতি বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা কমছে, কর্মসংস্থানে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এই বাস্তবতায় প্রশ্ন উঠছে, অর্থনৈতিক সংকট কতটা গভীর এবং এর থেকে উত্তরণের পথ কি? দর্শক, এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সবাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন অর্থনীতি বিশ্লেষক ডক্টর মাজেদুল হক। তাকে দিয়ে প্রথমে আলোচনা আমরা শুরু করতে চাই। এই যে আমি প্রথমে যেমনটা বলছিলাম যে আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি অর্থনৈতিক সংকট বাড়ছে, করণীয় কি? তো বর্তমান অর্থনৈতিক সংকটকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটি কি সাময়িক নাকি কাঠামোগত সমস্যা, কি বলবেন? জি, দেখেন যে অর্থনৈতিক সংকট ছিল, অন্তর্বর্তী সরকারের সময় অর্থনৈতিক সংকট ছিল, কিন্তু কিছু কিছু সূচককে আপনাকে টেনে নিয়ে আসা হয়েছিল ওই সময়। তাহলে অন্তর্বর্তী সরকারের সময় যে অর্থনৈতিক যে সংকট ছিল, সেই সংকটটা কিন্তু আসলে উত্তরাধিকারের সূত্রে কিন্তু এখন রাজনৈতিক সরকারও পেয়েছে। এখন রাজনৈতিক সরকার আসার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আনএক্সপেক্টেড, যেটা আপনার মধ্যপ্রাচ্যের সংঘাত, সেই মধ্যপ্রাচ্যের সংঘাতটাকে আসলে এখন বড় ধরনের একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এক, দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন যে মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে সব থেকে বড় বিষয় হয়েছে যেটা জ্বালানি সংকট, এবং জ্বালানি খাতের যে সরবরাহ ব্যবস্থা সেটাও তো ভেঙে পড়ছে। মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ পর্যন্ত আসার যে জ্বালানি সরবরাহের যে চ্যানেলটা, সেটা তো আসলে ভেঙে পড়ছে। তাহলে জ্বালানি সংকট একটা অর্থনীতিতে যখন আপনার জ্বালানি সংকট দেখা দেয়, এবং আমি জ্বালানি সংকটের কথা না বলি, যদি চাহিদা এবং যোগানের ভিতরে যদি অনেক বড় ধরনের একটা পার্থক্য দেখা দেয়, তাহলে তো মানুষ সময় মতন জ্বালানি পাচ্ছে না। এক, কৃষক জ্বালানি পাচ্ছে না, পরিবহন খাত জ্বালানি পাচ্ছে না, তারপরে হচ্ছে যে আপনার শিল্প প্রতিষ্ঠানগুলো জ্বালানি পাচ্ছে না, যে পাওয়ার প্ল্যান্টগুলো আপনাকে জ্বালানি পাচ্ছে না, যে সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলো আপনার তেলের উপরে নির্ভর করে কিছু পাওয়ার প্ল্যান্ট আছে। এখন বিষয়টা হলো যে অর্থনীতি এখন যেটা দেখা গেছে যে বহুমুখী চ্যালেঞ্জের ভিতরে পড়ে আছে এবং একটা সংকট তৈরি হয়ে গেছে। এই অর্থনৈতিক এই সংকটকে কেন্দ্র করে মানুষের যে জীবনমান নিশ্চিত করার যেটা প্রতিশ্রুতি ছিল সরকারের, সেই প্রতিশ্রুতি কতটুকু রাখতে পারবে সেটা নিয়ে একটা প্রশ্ন রয়ে গেছে। কারণ সরকার কিন্তু তার নির্বাচনী ইস্তেহারে অনেকগুলো অঙ্গীকার করছে, অনেকগুলো অঙ্গীকারের ভিতরে সেই অঙ্গীকারের প্রতিশ্রুতি রাখার জন্য সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে, প্রবাসী কার্ড, কৃষক কার্ড, এই সমস্ত কার্ড চালু করছে। এটা খুব ভালো উদ্যোগ। কিন্তু বিষয়টা হলো যে মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে, জ্বালানি সংকটকে কেন্দ্র করে, জ্বালানি সরবরাহ চ্যানেল যে আজকে ভেঙে পড়লো, এটাকে কেন্দ্র করে বাংলাদেশের বৈশ্বিক অর্থনীতিতে তো সংকট চলছে। এর পাশাপাশি যেটা হয়েছে যে বাংলাদেশের অর্থনীতিতেও সংকট চলছে, এবং এই সংকট দিনে দিনে গভীর হচ্ছে। কারণ পৃথিবীর অন্যান্য দেশ জ্বালানির দাম বাড়িয়েছে, বাংলাদেশ দেরিতে হলেও জ্বালানির দাম বাড়ালো। বাংলাদেশ সরকার প্রথমে বলছিল যে আমরা যতদিন সম্ভব জ্বালানির দাম না বাড়াই, সাধারণ মানুষের কথা চিন্তা করে, স্বার্থের কথা চিন্তা করে। এখন বিষয়টা হলো যে জ্বালানির দাম সরকার, কিন্তু এই যে এখন জ্বালানির দাম বাড়িয়েছে 15 থেকে 20 টাকা করে, এটা কি এখন যৌক্তিক? দেখেন, জ্বালানির দাম আপনাকে জ্বালানির ভিতরে যেটা আছে, ডিজেল আছে, অকটেন আছে, পেট্রোল আছে। আমার কাছে মনে হয়েছে যে সরকার যে ডিজেলের দাম বাড়ালো, অকটেনের দাম বাড়ালো, পেট্রোলের দাম বাড়ালো, সব থেকে ব্যবহৃত কোনটা হয়? ডিজেল। বাংলাদেশের অর্থনীতিতে মোট জ্বালানির ব্যবহারের 63% ব্যবহার হয় কিন্তু আপনার ডিজেল। ডিজেলের সাথে আপনার গণপরিবহন জড়িত, গণমানুষ জড়িত, এবং ডিজেলের সাথে আপনার কৃষি উৎপাদন জড়িত, তাই না? তাহলে হচ্ছে যে আপনার ডিজেলের প্রাইসটা যদি সরকার আরও একটু কমাতে পারতো, হয়তো 5 টাকা বাড়াতে পারতো, 15 টাকা না বাড়িয়ে সে হয়তো 5 টাকা বাড়াতে পারতো, বা 50 টাকা না বাড়িয়ে সে যদি 5 টাকা বাড়াতে পারতো। আমি একটা উদাহরণ দিচ্ছি। তো ডিজেলের প্রাইসটা কমানো দরকার ছিল সরকারের। আর এটা যে অকটেনের যে দামটা, অকটেনের সাথে কাদের জড়িত? যে উচ্চ আয়ের মানুষের জড়িত, যারা গাড়ি ব্যবহার করছে তাদের জড়িত, তাই না? তাহলে অকটেনের প্রাইসটা আপনার ডিজেলের অকটেনের প্রাইসটা কিন্তু আরও 10 টাকা বাড়ালেও আপনার, আমার কাছে মনে হচ্ছে যে বৈষম্য কমতো। কারণ ধনীদের উপরে চাপটা বাড়লেও সমস্যা ছিল না এই সময়। আরেকটা হলো যে দেখেন, যে জ্বালানির দাম যে আজকে বাড়ানো হলো, ঠিক আছে, সরকার হয়তো নিরুপায় হয়ে বাড়িয়েছে, তার ভর্তুকি কমাতে হবে। কারণ হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে আপনার আমদানি ব্যয় অনেক
বেড়ে যাচ্ছে, এবং এতে করে তো সরকার অতি সম্প্রতি তো বিশ্বব্যাংক IMF-এর কাছে একটা ঋণের কথা বলছে যে তাদের $300 কোটি ঋণ দরকার, তাই না? তা যা হোক, সরকারের এই মুহূর্তে যেটা দরকার, ঋণ দরকার তার আপনার যদি সিচুয়েশনকে যদি মেনটেন করতে হয়, যে চলমান যে সমস্যা রয়েছে, চলমান যে আপনার যে যে ব্যয়, সেই ব্যয়টাকে আপনাকে পূরণ করার জন্য সেটাকে আপনাকে এখন হয়তো ঋণ নিবে সরকার বা ভর্তুকি কমাবে, এটার হিসেবে আপনাকে এখন জ্বালানির দাম বাড়িয়েছে। আচ্ছা, আরেকটা হলো যে দেখেন, সরকার যে জ্বালানির দাম বাড়ালো, এটারও তো আবার বিরূপ প্রভাব আছেই। কিন্তু এখানে কথা হচ্ছে জ্বালানির দাম বাড়ার পরেও কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই যে একটা লম্বা সময় তারা নষ্ট করছে, এখানে কর্মসংস্থানের ঘাটতিও রয়েছে। এই সংকট কখন মোকাবেলা করা দেখেন সম্ভব যে হবে? এটা আমার কাছে মনে হয়েছে যে এটা রাষ্ট্রের হাতে নাই। তার কারণ হচ্ছে যে রাষ্ট্র যে পরিমাণে চাহিদা, সেই পরিমাণে যোগান দিতে পারছে না। তাহলে চাহিদা যোগানের তো অনেক বড় একটা ব্যবধান রয়ে গেছে। এখন এইটার সাথে যে আপনার 12 ঘন্টা মানুষ পরে, 24 ঘন্টা পরে, 22 ঘন্টা পরে কিন্তু জ্বালানি পাচ্ছে, তাহলে তার কর্মসংস্থান ব্যাহত হচ্ছে, তার কর্মঘণ্টা ব্যাহত হচ্ছে। সে হয়তো অন্য একটা জায়গায় শ্রম বিক্রি করে, সেখান থেকে সে এখানে অপেক্ষা করে 20 ঘন্টা তারা নিচ্ছে। এতে করে অর্থনীতি যেটা হচ্ছে যে আপনার চতুর্মুখী একটা চ্যালেঞ্জের ভিতরে পড়ছে। কারণ একদিকে আপনার উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে জ্বালানি সংকটের কারণে অন্যান্য খাত আপনাকে বাধাগ্রস্ত হচ্ছে, অর্থনীতির চাকা ঘুরতে বাধাগ্রস্ত হচ্ছে। এখন বিষয়টা হলো যে এই যে জ্বালানির দামটা বাড়লো, এখন তো অর্থনীতিতে আপনার উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে 8.71 বা 9% কাছাকাছি। কিন্তু আপনার মজুরি হার বৃদ্ধির হার কত? 8.09 হয়তো। তাহলে বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে হারে মূল্যস্ফীতি বেড়ে চলেছে, সে হারে মজুরি হার কিন্তু বাড়ছে না। মানুষ যে আয় করছে, আয় থেকে ব্যয় বাড়ছে। এতে করে কি হচ্ছে? মানুষ দরিদ্র হয়ে পড়ছে, মানুষ যে দারিদ্র্য সীমা, সেই দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে। তাহলে আজকে যে আমি জ্বালানির দামটা বাড়ানো হলো, তাহলে তো এখন যদি আমি 4 কোটি 5 কোটি 6 কোটি দরিদ্র মানুষ আছে দেশে, 4 কোটি 5 কোটি আছে, এখন তো তাহলে দরিদ্র মানুষের সংখ্যা আরও বেড়ে যাবে। বিশ্বব্যাংক বলছে যে 13-14 লাখ 15 লাখ দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাবে। এখন যে এই দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাবে, এখন যে কর্মসংস্থান মানুষ হারাবে, বেকার মানুষের সংখ্যা বাড়বে, তাহলে এইটার একটা কৌশল সরকারকে এখন নিতে হবে। কারণ যে মানুষগুলো আজকে মূল্যস্ফীতির চাপে পড়ে যারা আজকে জীবনযাপন করবে, এবং যারা যখন একটা মানুষ সে দৈনিক প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে, চাল ডাল এর কেনার পাশাপাশি যদি সে স্বাস্থ্য খাতে এবং শিক্ষা খাতে ব্যয় করতে না পারে, তাহলে তো ওই জাতি সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তাই না? তাকে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, তাকে বিনোদন খাতে তো ব্যয় করতে হবে একটা মানুষকে। তো সরকারকে এখন যেটা করতে হবে, হ্যাঁ, সরকার নিরুপায় হয়ে জ্বালানির দাম বাড়িয়েছে, সাবসিডি কমানোর জন্য IMF-এরও একটা চাপ আছে। তো এখন সরকারের একটা কর্মকৌশল গ্রহণ করতে হবে। এই যে মানুষগুলো দরিদ্র হয়ে পড়বে, যে মানুষগুলো দারিদ্র্য সীমার নিচে চলে যাবে, তাদেরকে উদ্ধারের জন্য, তাদের জীবনমানকে ঠিক রাখার জন্য সরকারের কিছু কৌশল অবলম্বন করতে হবে। সেটা হয়তো আপনার সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে অনেকগুলো কৌশল সরকার নিতে পারে। এটা না নিলে কিন্তু আসলে আপনার মেজরিটি জনসংখ্যা আপনার এটা কিন্তু একটা বিপদগ্রস্ত হয়ে পড়বে, অর্থনীতিও আপনাকে একটা হুমকির ভিতরে পড়বে সামনের দিনে। কারণ হচ্ছে যে মানে এই যে লার্জ পপুলেশন যে আজকে দারিদ্র্য সীমার নিচে চলে যাবে, এই লার্জ পপুলেশনের তো অনেক মানুষ এটা শিল্প উৎপাদনের সাথে জড়িত, এটা কৃষি উৎপাদনের সাথে জড়িত। সুতরাং তাদের তো আপনার স্বাস্থ্যগত দিক থেকে হোক, শিক্ষাগত দিক থেকে হোক, তাদের তো সক্ষমতাটা বজায় ধরে রাখতে হবে। এই সক্ষমতাটা ধরে না পারলে তো রাষ্ট্রের শিল্প উৎপাদন বলেন, রাষ্ট্রের কৃষি উৎপাদন বলেন, সব কিছু কিন্তু ব্যাহত হবে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে অর্থনীতি একটা চতুর্মুখী একটা চ্যালেঞ্জের ভিতরে পড়ে গেছে। এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির হার সাধারণ মানুষের জীবনে প্রতিনিয়ত প্রভাব ফেলছে, কিন্তু এর প্রতিকার কেন হচ্ছে না? দ্রব্যমূল্য সবথেকে বড় বিষয় হলো যে বাংলাদেশে বিগত সরকারও অনেক চেষ্টা করেছে, বাজার মনিটরিং থেকে শুরু করে, বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে, অন্তর্বর্তী সরকার চেষ্টা অব্যাহত রেখেছে। আবার নতুন সরকার আসলো, নতুন সরকারও হয়তো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু দেখেন যে আমাদের দেশে দ্রব্যমূল্য কেন কমছে না? সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে যে মূল্যস্ফীতি বেড়ে গেছে, সেই মূল্যস্ফীতি রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পৃথিবীর সব দেশে তো মূল্যস্ফীতি বেড়েছিল, বাংলাদেশে এখনো কমাতে পারে নাই। পৃথিবীর সব দেশ তো কমাতে সক্ষমতা অর্জন করছে। এর বিষয়টা হলো যদি আপনার ঘাটতি কোথায় দেখছেন? ঘাটতি হচ্ছে যে দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে হবে, রাষ্ট্রের তদারকি সক্ষমতা বাড়াতে হবে, রাষ্ট্রের যে আইনগত বিষয়গুলো আছে সেই আইনগত বিষয়গুলো মানে ল এনফোর্সমেন্টের ব্যবস্থা করতে হবে।
এখানে সিন্ডিকেট ডেভেলপ করছে এবং সিন্ডিকেটগুলো হচ্ছে যে রাজনৈতিক সরকারের হয়তো ছত্রছায়ায় থাকে এক। আরেকটা হলো যে কোনো সরকারই কিন্তু সিন্ডিকেটকে দমন করতে পারছে না। আপনার যে চিড়ামুড়িটা একসময় দোকানে বস্তায় বিক্রি হতো সেটা কিন্তু একটা বিশেষ ব্যবসায়ীদের কাছে চলে গেছে, বিশেষ গোষ্ঠীর কাছে চলে যে প্যাকেটে ঢুকে গেছে। সুতরাং চিড়া, মুড়ি, ছোলা সব কিছু প্যাকেটে ঢুকে গেছে। তাহলে আপনার তাহলে বোঝা যাচ্ছে যে বাজার কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী বাজার নাই, কম্পিটিশন নাই, বাজারে কিন্তু কম্পিটিশন নাই। তাহলে দেখা যাচ্ছে যে আপনার ক্রেতা 10 কোটি কিন্তু আপনার বিক্রেতা মাত্র 5 জন। সুতরাং বাজারে তো আপনার অস্থিরতা থাকবেই। আপনি বিক্রেতার সংখ্যা বাড়াই দেন। সরকার যদি, রাষ্ট্র যদি ইচ্ছা করে বিক্রেতার সংখ্যা বাড়ানো, সরকার যদি ইচ্ছা করে যে আমদানি কারো সংখ্যা বাড়াবো, অনেক পণ্য আমদানি করতেছে 2 জন, অনেক পণ্য একসময় টাইলস আমদানি করতে 1 জন, তাই না? সে পুরো টাইলসের মার্কেটটা কিন্তু সে নিয়ন্ত্রণে এনেছিল, সেটা অনেক আগেই, 5-7 বছর আগেই। তাহলে বিষয়টা হলো যে অনেক পণ্য আমদানি করছে 2 জন, 3 জন বা 1 জনও আছে, তাই না? তাহলে আসলে বিষয়টা হলো রাষ্ট্রকে কিন্তু মানে বসে আপনাকে একটা মানে সবার সাথে মানে কনসালটেশন করে যে আমদানিকারকের সংখ্যাও বাড়াতে হবে, আপনার বিক্রেতার সংখ্যাও বাড়াতে হবে বাজারে, তাহলে প্রতিদ্বন্দ্বিতা আসবে এবং দ্রব্যমূল্য কমতে বাধ্য হবে। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা সবচেয়ে বেশি চাপে এখন, তাদের টিকিয়ে রাখতে আসলে কি পদক্ষেপ জরুরি? খুচরা বিক্রেতা তারাও তো আসলে একটা বলয়ের আন্ডারে চলে আসছে। যখন বাজারে প্রতিদ্বন্দ্বিতা থাকে না, কম্পিটিশন থাকে না, তখন কিন্তু আসলে সবাই একটা ফ্রেমের ভিতরে চলে যায়। সুতরাং খুচরা বিক্রেতা বলেন, রিটেলাররা একটা বিভিন্ন ঘাত প্রতিঘাতের ভিতরে তাদেরকে থাকতে হয়। যে কথাটা বললাম যে আপনাকে প্রথম থেকে এটা ঠিক করতে হবে যে আপনার বাজারে কম্পিটিশন বৃদ্ধি করতে হবে। সেটা হচ্ছে যে আপনার সে আমদানিকারক হোক, তাহলে খুচরা বিক্রেতাদের আপনার উদ্ধার করা সম্ভব হবে। আরেকটা বিষয় হলো যে অনেক বিক্রেতা আছে, সে হয়তো অনেক দূর থেকে মাল ক্রয় করে আনতেছে। এই মুহূর্তে কিন্তু আসলে পরিবহন ব্যয়টা এমন বেড়ে গেছে, জ্বালানি সংকটের কারণে কিন্তু পরিবহন ব্যয় বেড়ে গেছে। আপনার অনেক ট্রাক, লরি এগুলো কিন্তু বসে আছে, জ্বালানি তেলের মানে সঠিক সময় জ্বালানি তেল তারা পাচ্ছে না। সুতরাং তাদেরকে এই যে সঠিক সময় যে জ্বালানি তেল পাচ্ছে না, অনেক আমি সেদিনকে দেখলাম যে উত্তরবঙ্গে 500-600 ট্রাক বসে আছে, 200-300 ট্রাক বসে আছে। তাহলে তো আমার পরিবহন ব্যয় বেড়ে গেছে। তাহলে পরিবহন ব্যয় বাড়লে তো আপনার যারা খুচরা, দেখা যাচ্ছে সাপ্লাই চেইনও সংকুচিত হয়ে আসছে, এক্ষেত্রে তো ঝামেলা হচ্ছে, এক্ষেত্রে ঝামেলা হচ্ছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে অর্থনীতিতে আপনাকে যে সংকট তৈরি হয়েছে সেই সংকট নিরসনের জন্য যে সরকারের একটা খুব বড় ধরনের কৌশল গ্রহণ করতে হবে এবং আরও কিছু কৌশল গ্রহণ করতে হবে। যে বাংলাদেশে যে সরকার কিছু কিছু কৌশল আগে থেকেই নিয়েছে বা নির্বাচনী প্রতিশ্রুতি তো ছিল যে আপনাকে 5 বছরে 1 কোটি মানুষ বিদেশে পাঠাবে। হ্যাঁ, খুব ভালো উদ্যোগ। এখন যদি আমি বৈদেশিক শ্রমবাজারকে খুব ভালোভাবে ঠিক করতে পারি, বৈদেশিক শ্রমবাজার যদি আমি সম্প্রসারণ করতে পারি, তাহলে এটা বাংলাদেশের জন্য খুব ভালো। কারণ বাংলাদেশে কিন্তু আপনার 58%, 60%-এর কাছাকাছি মানুষ কিন্তু কর্মক্ষম রয়েছে। তাহলে এই কর্মক্ষম মানুষকে তো কাজে লাগাতে হবে, সেটা অভ্যন্তরীণভাবে হোক, সেটা বাহ্যিকভাবে হোক। তাহলে এই 60% মানুষকে যদি অর্থনীতি কাজে না লাগায়, অর্থনীতির সাথে যদি সম্পৃক্ত না হয়, তাহলে তো রাষ্ট্র বেনিফিটেড হবে না অর্থনৈতিকভাবে, তাই না? সে বিদেশে যাক এবং দেশে কাজ করুক বা বিদেশে কাজ করুক। তাহলে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে দেশে কাজ নাই, বা দেশে কাজ কখন বাড়বে বা কখন হবে? যখন বিনিয়োগ বাড়বে, বৈদেশিক বিনিয়োগ বাড়বে। আমরা এই বিষয়ে কথা বলবো, তবে একটি বিরতির পরে। ঠিক আছে দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আর একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব মাজেদুল হক, আপনি বলছিলেন বিনিয়োগকারীদের কথা। বাংলাদেশের বর্তমান সময় বিনিয়োগের চিত্র কেমন দেখছেন? বর্তমান সময় বিনিয়োগের চিত্র, আমরা রাজনৈতিক সরকারের কাছে সময় যেটা আশা করছিলাম যে বিনিয়োগের ইনফ্লো যেভাবে আশা করছিলাম, সেই আশাটা আমাদের এখনো পর্যন্ত বা লক্ষ্য আমাদেরকে পূরণ হয় নাই। আর হচ্ছে যে আপনার রাজনৈতিক সরকার আসার পরে যেটা হয়েছে যে বিনিয়োগকারীরা তো চেয়েছিল, সেটা দেশি বিনিয়োগকারী হোক আর বিদেশি বিনিয়োগকারী হোক, তারা তো অপেক্ষা করছিল যে রাজনৈতিক সরকার আসুক, একটা যাতে পলিসি স্টেবিলাইজেশন, পরিবর্তন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, কিন্তু মানে আহামরি কোনো পরিবর্তন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে বিনিয়োগটা নির্ভর করে কিসের উপরে? আপনি জ্বালানি সরবরাহটা যদি আপনি নিশ্চিত না থাকে, যদি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না থাকে, গ্যাস সরবরাহ যদি নিশ্চিত না থাকে, তাহলে তো আপনার বিনিয়োগ আসার কথা না। আরেকটা হলো যে এমনিতে এখন যে লোকাল ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, লোকাল প্ল্যান্ট যেগুলো রয়েছে, তাদের তো আপনার উৎপাদন কমে গেছে 25%, 20-30% উৎপাদন কমে গেছে। সুতরাং যে অভিজ্ঞতা চলছে, সেই অভিজ্ঞতার পাশাপাশি নতুন বিনিয়োগ আসার সম্ভাবনা খুবই কম। এবং বিনিয়োগ আসবে, হয়তো কমিটমেন্ট হচ্ছে, হয়তো লাইসেন্সের জন্য হয়তো দৌড়দৌড়ি মানে মুভ করতেছে, কিন্তু রাজনৈতিক সরকার আসার সাথে সাথে যে বিনিয়োগ আসবে তা না। এটা হয়তো 1 বছর 1.5 বছর পরে এটাকে আমরা দেখতে পাবো। আরেকটা হলো যে বিনিয়োগ নিশ্চিত করার জন্য বাংলাদেশের যে মানে রাজনৈতিক যে কর্মপরিবেশ এবং আপনার যে
যে দুর্নীতি সেগুলোকে আসলে নির্মূল করতে হবে। বাংলাদেশে কিন্তু আর্থিক অপরাধ অনেক বেড়ে চলেছে। বাংলাদেশের কিন্তু দুর্নীতি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে আসলে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন এই মুহূর্তে? বিনিয়োগকারীদের আস্থা অর্জনের অনেকগুলো পদক্ষেপের ভিতরে যদি আমি একটা পদক্ষেপ বলি, মানে কিছু পদক্ষেপ বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে বারবার পলিসি চেঞ্জ হয়। এক, দ্বিতীয় নম্বর কথা হলো যে বাংলাদেশের বিনিয়োগকারীদের সব থেকে আরেকটা আস্থার জায়গা হলো যে এদেশের ঋণমান কেমন। কারণ প্রতি বছরই মুডিস, আপনার ফিস, S&P গ্লোবাল, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক যে সংস্থাগুলো রয়েছে, ঋণমান নির্ধারণ করে যে সংস্থাগুলো রয়েছে, তারা বাংলাদেশের ঋণমান কিন্তু দিনে দিনে কমিয়ে দিচ্ছে। এবং বিনিয়োগকারীদের আরেকটা আস্থার জায়গা হলো যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যদি আপনি মানে স্টেবিলাইজেশন না থাকে, যদি স্থির না থাকে, যদি উদ্যোগতি না থাকে, তাহলে বিনিয়োগকারীদের আস্থা হারায় যায়। এবং আপনার একটা দেশে যেটা দেখা যাচ্ছে, বাংলাদেশে কিন্তু যে দুর্নীতি ধারণা সূচকে কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই খারাপ সারা পৃথিবীতে। আপনার দুর্নীতি ধারণা সূচক বলেন এবং গণতন্ত্র সূচক বলেন, অনেক সূচকগুলোতে, এবং আপনার পাসপোর্টের যে সক্ষমতা সূচক বলেন, সব সূচকগুলোতেই বাংলাদেশে কিন্তু এখন সোমালিয়ার কাছাকাছি, দক্ষিণ আফ্রিকার। তো সুতরাং আমি যদি এখন সোমালিয়ার কাছাকাছি আমার সূচকগুলো চলে যায়, তাহলে তো নেদারল্যান্ড থেকে যে বিনিয়োগ করতে আসবে, ব্রাজিল থেকে যে বিনিয়োগ করতে আসবে, সে তো এই সূচকগুলো দেখবে। সুতরাং আমাদেরকে আসলে গণতন্ত্র সূচক বলেন, আমাদের মানবাধিকার বিষয়গুলো বলেন, এই বিষয়গুলো কিন্তু আসলে তারা দেখে। ঠিক আছে, তাদের ঋণমান অবস্থা কেমন আছে, তাদের রেটিং কেমন আছে, এগুলো দেখে। তো সুতরাং একটা বিনিয়োগকারী এবং তার পলিসি স্টেবিলাইজেশন আছে কিনা, স্থির পলিসি আছে কিনা, আমরা বারবার পলিসি চেঞ্জ করি। তো সুতরাং এইগুলো হচ্ছে বিনিয়োগকারীদের জন্য মানে একটা বাধা দাঁড়ায়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার কারণে আমদানি রপ্তানি বাণিজ্যে কি ধরনের সমস্যা দেখা দিচ্ছে বলে মনে করেন? অলরেডি তো আপনার $17 বিলিয়ন মনে হচ্ছে আপনার বাণিজ্য ঘাটতি, একটা ঘাটতি রয়েছে, কারেন্ট ঘাটতি রয়েছে, বৈদেশিক লেনদেনে একটা ঘাটতি রয়েছে, হয়ে গেছে। আপনার এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতিটা কি, বাস্তব পরিস্থিতি কি? রপ্তানি আয় 8-9 মাস ধরে কমছে তো। আচ্ছা, রপ্তানি আয় কমার সাথে সাথে যেটা হচ্ছে যে আপনার রপ্তানি বাজারকেও কিন্তু আমি খুব অল্প সময়ে কিন্তু এটা বৈচিত্র্য আনা সম্ভব না, রপ্তানি পণ্যও বৈচিত্র্য আনা সম্ভব না। তাহলে রপ্তানি একদিকে কমছে, আরেকদিকে দেখা যাচ্ছে যে আপনার আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে। তাহলে আমার তো জুন পর্যন্ত নাকি আমার $3 বিলিয়ন আমদানি ব্যয়, মানে অতিরিক্ত আমদানি ব্যয় দিতে হবে, বহন করতে হবে। তাহলে এই যে মধ্যপ্রাচ্য সংঘাতকে কেন্দ্র করে যে আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে এবং একদিকে আমার রপ্তানি আয় কমে যাচ্ছে, তাহলে তো আমার যে ফরেন এক্সচেঞ্জ, যে বৈদেশিক মুদ্রার যে মজুদ, সেই মজুদটা তো আমার আস্তে আস্তে কমতে থাকবে। তবে সবাই বলছে যে আপনার যে রেমিটেন্স আসছে, সেই রেমিটেন্স নাকি বৈদেশিক মুদ্রার মজুদ, এটার জন্য তো সহায়ক ভূমিকা পালন করছে, ভালো কথা। কিন্তু রেমিটেন্স যে বাজার থেকে আসছে, সেই বাজারটা কি আমার স্থায়ী, মানে শঙ্কা রয়েছে। কারণ হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সংঘাত যখন দীর্ঘস্থায়ী হবে, সেখানে বিজনেস এস্টাবলিশমেন্ট গুলোতে বোম মারা হচ্ছে, হামলা করা হচ্ছে। সুতরাং সেখানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে, কারখানাগুলোকে হামলা করা হচ্ছে, তেলের ডিপোগুলোকে হামলা করা হচ্ছে। সুতরাং সেখানে তো কর্মসংস্থান থাকবে না। সুতরাং একটা দেশে যখন যুদ্ধ হয়, যুদ্ধ হওয়ার পরপরই কিন্তু প্রথম যে রেস্ট্রিকশন আসে বিদেশিদের চলাচল, প্রবাসীদের চলাচলকে তারা কিন্তু রেস্ট্রিকশন দিয়ে দেয়। একসময় যখন করোনা ভাইরাস হয়েছিল, তখন বলছিল যে প্রবাসীরা করোনা ভাইরাস ছড়াচ্ছে, সুতরাং তাদের মুভমেন্টকে কিন্তু আসলে থামায় রাখা হয়েছিল। সুতরাং আজকে যেটা আমরা দেখছি যে রেমিটেন্স আসছে, রেমিটেন্স আপনার মধ্যপ্রাচ্যের বাজার থেকে আমি রেমিটেন্স বেশি পাই। আমার যে আমি সারা যদি 10 লাখ কর্মী যদি আমার বিদেশে যায়, তার 95% তো মধ্যপ্রাচ্যের 5টা দেশে যাচ্ছে, তাই না? সুতরাং ওই বাজার তো আপনার মানে সামনের দিনে তো সংকুচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে যদি রেমিটেন্সের প্রভাবও সংকুচিত হয়ে যায়, রপ্তানি আয় যদি সংকুচিত হয়ে যায়, বৈদেশিক বিনিয়োগও তেমন আসতেছে না, তাহলে তো আমার বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর একটা চাপ বাড়বেই। এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভটাকে আপনাকে উদ্যোগতি করার জন্য আপনাকে একটা পলিসি সাপোর্টের মাধ্যম দিয়ে এটা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং রিজার্ভের যে ম্যানেজমেন্ট, এটা কিন্তু এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে নাকি ঋণ চাচ্ছে, অনেকে ঋণ চাচ্ছে। এটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত। কোনোভাবেই বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আপনাকে এলোমেলোভাবে ব্যবহার করা যাবে না। এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড যেটা দেওয়া হয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে, সেই ফান্ড দরকার হলে এই মুহূর্তে এই ফান্ডটাকে সংকুচিত করা দরকার। কারণ হচ্ছে যে এখন যদি ইডিএফ এর পরিমাণ আমি বাড়াই দিই, তাহলে এবং ইডিএফ এর ইউটিলাইজেশনটা ভালোভাবে হচ্ছে কিনা সেটাও দেখভাল করতে হবে। মানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার ইউটিলাইজেশনটা সঠিকভাবে হচ্ছে কিনা সব খাতে, সেই বিষয়গুলো কিন্তু সরকারকে দেখভাল করতে হবে। কারণ এখন এলোমেলোভাবে সিদ্ধান্ত গ্রহণ করা কোনোভাবেই যাবে না। বর্তমান ব্যাংকিং খাতের কথা যদি বলি, বাংলাদেশের বর্তমান ব্যাংকিং খাতের সংকটের প্রধান কারণগুলো কি দেখছেন এবং এর প্রভাব ব্যবসা বাণিজ্যে কতটা পড়ছে? দেখেন যে একটা দেশের ব্যাংক খাত অর্থনীতিটাকে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। অর্থনীতির যে গতি, সেই গতিটাকে বাড়ায় দেয় কিন্তু ব্যাংকিং খাত। তার কারণ হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা কোথা থেকে আসে,
সেটা তো আর্থিক খাত থেকেই আসে, তাই না? আমি যদি আজকে আমি যদি এক্সপোর্ট ফাইন্যান্সিং, এক্সপোর্ট ফ্যাসিলিটিস, ইম্পোর্ট ফ্যাসিলিটিস, এটা ব্যাংকিং চ্যানেলদের মাধ্যম দিয়ে হচ্ছে। কিন্তু খুব দুঃখজনক যে বাংলাদেশের ব্যাংক খাত সব সময় একটা গভীর সংকটের ভিতরে চলছে। বাংলাদেশের যে সরকার মালিকানাধীন যে ব্যাংকগুলো রয়েছে, একটা ব্যাংক বাদে সবগুলো আপনার ক্যাপিটাল শর্টফলে রয়েছে, মূলধন সংকটে রয়েছে। তাহলে আপনার এই ব্যাংকগুলো চালানো হচ্ছে ট্যাক্স পেয়ার্সদের মানি, অথবা বিদেশ থেকে আমি ঋণ নিয়ে ব্যাংকগুলো চালাচ্ছি। খুব দুঃখজনক, ব্যাংকগুলোর, বাংলাদেশের রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণ 44%। যে ঋণগুলো দেওয়া হয়েছে 44%, সারা পৃথিবীতে সর্বোচ্চ। এবং বাংলাদেশের ব্যাংকিং খাতে যদি আমি আজকে বলি যে খেলাপি ঋণ 30%, তা 30% খেলাপিটা কিন্তু এখন বিশ্বের ভিতরে কিন্তু 4র্থতম অবস্থান সারা পৃথিবীর ভিতরে, এবং এশিয়ার ভিতরে এটা সর্বোচ্চ। তাহলে এশিয়ার ভিতরে বাংলাদেশের ব্যাংক খাত যদি এত গভীর সংকটে যেখানে পড়ে আছে, তাহলে অন্তর্বর্তী সরকার ব্যাংক খাত সংস্কার করার জন্য, সুশাসন আনার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছিল। সেখানে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স করা হয়েছিল, সেই অর্ডিন্যান্সকে আইনে রূপান্তর করা হয়েছে, কিন্তু সে আইনটাকে আবার নানাভাবে সমালোচনার জন্ম দিয়েছে। আসলে বিষয়টা হলো, শোনেন, যে ভারতে কিন্তু ব্যাংক খাত যে সংস্কার করা হয়েছে, আপনার 90 দশকে নরসিংহম একটা সংস্কার কমিটি হয়েছিল। ওই সংস্কারের নাম ছিল নরসিংহম 90 দশকে। এই 90 দশকের যে ভারতের যে ব্যাংক খাত সংস্কার, নরসিংহমের যে সংস্কার, সেই সংস্কার থেকে আজকে ভারতের ব্যাংক খাত কত দূরে এগিয়ে গেছে। আমরা কি ভারত থেকেও কি শিক্ষা গ্রহণ করিনি, না আমাদের করা প্রয়োজন নাই? আজকে ভারতের অর্থনীতি কোথায় গেছে? আজকে ভারতের অর্থনীতি তো তারা স্বপ্ন দেখছে যে 4র্থ অর্থনীতি হবে, 5ম অর্থনীতি হবে, খুব দ্রুত তারা এটা হয়ে যাবে। কেন? কারণ তারা প্রথমে নজর দিয়েছে আর্থিক খাতের সুশাসন নিয়ে। এই নরসিংহম যে সংস্কার, সেই সংস্কার ভারতের ব্যাংকিং খাতকে অনেক দূরে এগিয়ে নিয়েছে। ভারতের যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আজকে 90 আপনার অনেক দেশে, 30টা দেশে সে ব্রাঞ্চ ওপেন করেছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে 6টা দুর্বল ব্যাংকে অ্যাটাচ করেছে ভারতে। তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেভাবে সারা পৃথিবীতে বিচরণ করছে, বাংলাদেশের কি একটা ব্যাংক বিচরণ করতে পারতো না? পারতো। রাষ্ট্রের সক্ষমতা নাই, বা রাষ্ট্র চাচ্ছে না। কিভাবে চাচ্ছে না? কারণ হচ্ছে যে আপনার 1996 সালে বাংলাদেশে আপনার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের নেতৃত্বে একটা ব্যাংক সংস্কার কমিশন হয়েছিল। উনি যে সুপারিশগুলো দিয়েছিল, সেই সুপারিশগুলো কোনো সরকার কিন্তু কাজে লাগায় নাই, মানে আমলেই নেয় না, ইগনোর করেছে প্রত্যেকটা সরকার। তো সুতরাং বাংলাদেশের বারবার সংস্কার কমিটি হচ্ছে, বারবার চেষ্টা করা হচ্ছে, বাট এক একটা রাজনৈতিক সরকারের দৃষ্টিভঙ্গি এক এক রকম থাকতে পারে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অর্থনীতির বৃহৎ স্বার্থে দেশকে যদি আমাকে এগিয়ে নিতে হয়, দেশের ভাবমূর্তিকে যদি আমাকে ভালো রাখতে হয় বহির্বিশ্বে, তাহলে কিন্তু ব্যাংকিং খাতের সুশাসনের বিকল্প নেই, যেটা করে দেখাইছে ভারত। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশের ব্যাংকিং খাত, আজকে যে ব্যাংকিং খাতের সমস্যা হলো, আজকে যে 30-32টা ব্যাংক তারা বিনিয়োগ করতে পারছে না, তাদের আপনার মূলধন সংকটে আছে, সেখানে তো আমি রাজস্ব হারাচ্ছি। তারা যখন পারফর্ম করতে পারছে না, তাহলে আমাকে রাজস্ব সরকার বঞ্চিত হচ্ছে নানাভাবে, তাই না? তাহলে এক্সপোর্ট ইম্পোর্ট যদি আপনার বাড়ে, বিনিয়োগ যদি বাড়ে, এর সাথে রাজস্ব সংশ্লিষ্ট, তাহলে রাজস্ব সরকার হারাচ্ছে। তাহলে সরকার কিন্তু নানাভাবেই কিন্তু আপনাকে হচ্ছে, মানে বঞ্চিত হচ্ছে। আজকে ব্যাংকিং খাতকে যে সংস্কার করা হচ্ছে না, বা ব্যাংকিং খাত যে এত আলোচনার জন্ম দিচ্ছে, এবং সরকারকে তো বারবার আজকে IMF এবং বিশ্বব্যাংক যে কেন আমাদের প্রতি নাকশ হচ্ছে, এমন অবস্থায় সরকারের আসলে কি উদ্যোগ নেওয়া উচিত? কোন বিষয়টা? ব্যাংকিং খাতের বিষয়ে। ব্যাংকিং খাতের বিষয়টা সরকারকে যেটা উদ্যোগ নিতে হবে, বর্তমান যে সরকার আছে ওনারা তো রাজনৈতিক স্তরে বলেছে যে আমরা যখন ক্ষমতায় যাব তখন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আমরা বন্ধ করব, এটা তারা কমিটমেন্ট দিয়েছে। সেটা নিয়ে এখন কোনো কথা হচ্ছে না। দ্বিতীয় নম্বর কথা হলো যে বাংলাদেশ ব্যাংকের একটা কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন। একটা দেশের কেন্দ্র ব্যাংক সে একটা আপনার আপনার শিডিউল ব্যাংকে কন্ট্রোল করতে পারে না, মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কন্ট্রোল তো কেন্দ্র ব্যাংকের কাছে নাই। তাহলে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক কাছে দ্বৈত শাসনে পরিচালিত হচ্ছে, দ্বৈত শাসনে আর্থিক খাত পরিচালিত হচ্ছে, এটা তো সরকার জানেই। তাহলে সরকার কেন এটাকে মানে এক নীতিতে কেন ব্যাংক খাত চালাচ্ছে না? তাহলে সরকারের যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি আমরা দেখছি না। এবং সামনের দিনে হয়তো, এবং আপনি নিশ্চয়ই জানেন যে গভর্নর নিয়োগকে কেন্দ্র করে অনেক সমালোচনা হয়েছে, সরকারকে বারবার মেসেজ দেওয়া হয়েছে, এবং IMF বিশ্বব্যাংকের প্রতিনিধি যখন আসে তখন তারা কিন্তু আসলে তার প্রোফাইল দেখে যে সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে আর্থিক খাত নিয়ন্ত্রণ করার জন্য, আর্থিক খাতকে
আপনার সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সরকার কিন্তু দেখে যে IMF বিশ্বব্যাংক কিন্তু দেখে, প্রোফাইলগুলো দেখে যে ওনাদের ক্যাপাসিটি আছে কিনা। হ্যাঁ, সুতরাং তখন কিন্তু IMF বিশ্বব্যাংক পরবর্তীতে অন্যভাবে সিদ্ধান্ত গ্রহণ করে একটা রাষ্ট্রের। সুতরাং আপনার এটা এটা তো গণমাধ্যমে বারবার বলা হচ্ছে, সরকারকে মেসেজ দেওয়া হয়েছে যে সরকার ভুল সিদ্ধান্ত নিয়েছে, কারণ এগুলো হচ্ছে যে একটা রাষ্ট্রের ইমেজ নির্ভর করে, এই এই ইমেজকে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে সরকারের উচিত যে আসলে সমালোচিত না হয়ে একটা গোষ্ঠীর পক্ষে কাজ না করে এটা জনগণের পক্ষে কাজ করা, জনগণের সাথে থাকা, জনগণের সাথে যে আইনটা আমি করব সে আইন যদি জনগণ অ্যাকসেপ্ট না করে তাহলে সরকার কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারে না, অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জনগণ সম্পৃক্ত হয় না, রাজস্বও বাড়ে না সরকারের। আমরা আবার আলোচনা ফিরবো, তবে আরো একটি বিরতির পরে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। ডক্টর মাজেদুল হক, এবার জানতে চাই আপনার কাছে, আমদানি ব্যয় বৃদ্ধি ও ডলারের বৃদ্ধির ফলে যে দেশীয় বাজার ব্যবস্থায় পরিবর্তন ঘটছে, এটিকে কিভাবে মূল্যায়ন করবেন? আমদানি ব্যয় বাড়লে তো আপনার এই মানে এই প্রভাবটা পড়বে তো আপনার সাধারণ মানুষের উপরে। তার কারণ হচ্ছে যে 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 পণ্যটা আপনি বেশি ডলার দিয়ে আপনি আমদানি করছেন, তাহলে আমদানিকারক তো সে যখন পণ্যটা যখন আপনাকে বিক্রেতার কাছে বিক্রি করবে, যারা খুচরা বিক্রেতা তাদের কাছ থেকে তো দাম বেশি নেবে, আবার সে যখন ভোক্তার কাছে বিক্রি করবে, ভোক্তার কাছ থেকেও তো সে টাকাটা সে নিয়ে নেবে, তাই না? তাহলে যে এই যে আমদানি ব্যয় বাড়ার কারণে কিন্তু আপনার মূল্যস্ফীতিটা কিন্তু আপনাকে অনেক বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়া না, বেড়ে যাচ্ছে অলরেডি এক। আর দ্বিতীয় কথা হলো যে আমদানি ব্যয় যখন বেড়ে যায় তখন তো আপনার বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপরে একটা চাপ থাকেই। সুতরাং যখন আপনার খুব ক্রাইসিস মোমেন্ট, খুব সংকট দেখা দেয় বহির্বিশ্বে, তখন যেটা করতে হয় যে কিছু কিছু পণ্যকে আপনার নিরুৎসাহিত করতে হয়, বা হয়তো তাদের আমদানি শুল্ক বাড়িয়ে দিলেন, মানে বিলাসজাত দ্রব্য যে গাড়ি আমদানি করছে তার হয়তো আপনি শুল্কটা বাড়িয়ে দিলেন, মানে নিরুৎসাহিত করা। মানে আপনার প্রথম দরকার হচ্ছে গম আমদানি করা, চাল আমদানি করা, আটা আমদানি করা, তেল আমদানি করা। সুতরাং ওই সময়টা যেটা দেখা যাচ্ছে যদি যদি ডলার ক্রাইসিস যদি পড়ে যায় কোনো রাষ্ট্র, তাহলে দেখা যাচ্ছে যে নিরুৎসাহিত করা, কিছু কিছু পণ্যের আমদানির উপরে নিরুৎসাহিত করা। সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে ইতিমধ্যে দেখা যাচ্ছে সবগুলোই ব্যয় ভিত্তিক, তাহলে আয় ভিত্তিক সিদ্ধান্ত কোনগুলো? জি দেখেন, যে অতি সম্প্রতি আমি গণমাধ্যমে দেখলাম যে IMF এর সাথে সরকারের একটা চলছে, নেগোসিয়েশন বা কথা কাটাকাটি চলছে এক প্রকার যদি বলতে হয়। সেটা হচ্ছে যে IMF যে সরকার যে ব্যয়ভিত্তিক যে প্রকল্পগুলো গ্রহণ করলো, যে আমি বলবো যে সাবসিডি ভিত্তিক, ভর্তুকি ভিত্তিক যে প্রকল্প, সরকার যে কাজগুলো এখন চলমান রয়েছে সেটা 2025-26 অর্থ বছরে হয়তো এগুলোকে আমরা করিনি, পরিকল্পনার ভিতরে ছিল না, এটা সরকার হঠাৎ করেই নিয়েছে। কিন্তু সরকার যে আজকে মানে বাজেটের বাইরে থেকে যেটা পরিকল্পনা নিয়েছে, তাহলে তো সরকার যে ব্যয়ভিত্তিক পরিকল্পনা, তাহলে সরকার সামাল দিবে কিভাবে? আমি যদি আয় ভিত্তিক পরিকল্পনা গ্রহণ না করি এই মুহূর্তে, তাহলে তো সামনের দিনে যে প্রোগ্রামগুলো আমার চলমান রয়েছে, ব্যয়ভিত্তিক প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলো তো আমার টেকসই হবে না, সামনের দিনে আমি আমার কথা রাখতে পারবো না। সরকারকে আপনার আয় ভিত্তিক পরিকল্পনা করার জন্য সরকারকে রাজস্ব আয় বাড়াতে হবে। এবং IMF যে ঋণের যে শর্ত দিয়েছে, ঋণ কর্মসূচির যে শর্ত, এবং IMF বলছে যে সামনে কিস্তি দিবে না, এরকম একটা কথা শোনা যাচ্ছে। হয়তো সরকার সেটাকে নেগোসিয়েশন করে ঋণ পেতে পারে, কিন্তু সেটা কথা না। কথাটা হলো যে সরকার, IMF বলছে যে আপনি কর জিডিপি অনুপাত বাড়ান, আপনি ব্যাংক খাত সংস্কার করেন, কিন্তু ব্যাংক খাত সংস্কার আমরা প্রতিদিন পিছিয়ে যাচ্ছি। ব্যাংক খাত সংস্কার কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি না, আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। তাহলে এটা তো সরকার ভালোভাবেই, সরকারের ভিতরে পলিসি মেকাররা আছে, অ্যাডভাইজাররা আছে, তারা ভালোভাবেই দেখতেছে যে আমরা কেন পিছিয়ে যাচ্ছি, কেন আমাদের সংস্কার করা হচ্ছে না। তাহলে IMF যে পয়েন্টগুলো ধরছে এটা একটা গুড পয়েন্ট ধরছে। আরেকটা হলো যে দেখেন যে কর ব্যবস্থাপনা, আপনি ভারত 1961 সালে এবং মালয়েশিয়া 1967 সালে উপনিবেশিক যে কর আইন ছিল, সেই উপনিবেশিক কর আইনকে ভারত 1961 সালে এবং মালয়েশিয়া 1967 সালে এটাকে আধুনিকীকরণ করছে, যুগোপযোগী করছে, মডার্ন করছে আইনকে। পরবর্তীতে আপনার ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামও কিন্তু খুব আধুনিকীকরণ করছে। তাদের যে সেকেলে যে কর আইন ছিল, বাংলাদেশে আপনার কর অধ্যাদেশ করা হয়েছে, খুব কর অধ্যাদেশ সংস্কার হচ্ছে যে 1984 সালে করা হয়েছে। সেই অধ্যাদেশটা কিন্তু আসলে আপনার 1923 সালে এটা আইনে রূপান্তর করা হয়েছে। বাংলাদেশের যে কাস্টমস আইন 1970, সেই 1970 কাস্টমস আইন 54 বছর পরে অর্থনীতিতে আলোর মুখ দেখছে 2023 সালে। বাংলাদেশের যে ভ্যাট আইন 1991, সেই ভ্যাট আইন কিন্তু
20-21 বছর পরে আলোর মুখ দেখছে 2012 সালে এসে। তাহলে বাংলাদেশের যে কর কাঠামো, বাংলাদেশের যে কর আদায় পদ্ধতি, সব কিছু তো আসলে কারণ আপনার ভিয়েতনাম দেখেন, ভিয়েতনাম, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারা তো রাতারাতি এটাকে মানে সাজিয়ে ফেলেছে। কর আইন, কর সংস্কার বলেন। তাহলে বাংলাদেশ এত বছর পরে, আমি কিন্তু আপনাকে সালগুলো বললাম, কত বছর পরে এসে আমরা ধীরে 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 কাজ করছি। তাহলে এবং সবচেয়ে দুঃখজনক যে যেখানে আমার কর জিডিপি অনুপাত 6%, 7%, এখন আমার কর জিডিপি অনুপাত দরকার 15%। সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে, রাজনৈতিক স্তরে যে অঙ্গীকারগুলো করেছে, এখন আমার কর জিডিপি অনুপাত 15% দরকার, এখন আছে 7%, 6.5%। তাহলে আমার যে 8-9% কর জিডিপি গ্যাপ, এটা কিভাবে পূরণ করবো? আমি কি বৈদেশিক ঋণ নিব? আমি কি ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিব? আমাকে তো রাজস্ব আহরণের সক্ষমতা বাড়াতে হবে। আমাকে রাজস্ব আহরণের সক্ষমতা বাড়ানোর জন্য আমাকে সহজীকরণ থাকতে হবে, সরলীকরণ থাকতে হবে, এবং যারা রাজস্ব দিচ্ছে তাদেরকে যেন আমরা প্রেশার না দিই। কারণ ভারত দেখেন, ভারত 1997 সালে এবং 1915 সালে সে কালো টাকাকে সাদা করার সুযোগ দিয়েছিল ভারত, কিন্তু যারা কালো টাকা বানিয়েছিল তাদেরকে কিন্তু কোনো ইনসেন্টিভ দেয় নাই। বাংলাদেশে যেটা হচ্ছে যে কালো টাকাকে সাদা করার জন্য তাদেরকে আপনাকে খুব ইনসেন্টিভ দেওয়া হয়, তাই না? তাহলে যারা ট্যাক্স পেয়ার, যারা নিয়মিত কর দিচ্ছে, তারা তো নিরুৎসাহিত হয়ে যাবে, তারা তো এনকারেজ ফিল করবে না, তাই না? তাহলে বাংলাদেশের আসলে কিছু কিছু ভুল সিদ্ধান্ত আছে, এবং সেই ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমার কর জিডিপি অনুপাত 7%। এই মুহূর্তে সরকারের যেটা দরকার ছিল যে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগকে ঢেলে সাজানো, এবং যে অধ্যাদেশ ছিল সেই অধ্যাদেশকে আইনে পরিণত করার দরকার ছিল। সরকার আমার কাছে মনে হচ্ছে যে এটা ভুল সিদ্ধান্ত গ্রহণ করছে, কারণ বর্তমান বাস্তবতায় রাজস্ব আহরণ আপনাকে বাড়াতে হবে। আপনাকে যদি রাজস্ব বৃদ্ধি যদি না করতে পারেন, তাহলে সরকারের জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, আপনার জনগণের জীবনমান নিশ্চিত করার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি সরকার পালন করতে ব্যর্থ হবে। রপ্তানি খাতের কথা যদি বলি, বিশেষ করে তৈরি পোশাক শিল্প সংকটে, এর থেকে উত্তরণের সম্ভব আসলে কিভাবে? আমাদেরকে যেটা করতে হবে, যে আমি কিছুদিন আগে আপনাদের টকশোতে এসে বলছিলাম যে আজকে থেকে দরপত্র আহ্বান করেন, যে বঙ্গোপসাগরে যে গ্যাস কূপগুলো আছে সেই গ্যাস কূপগুলো থেকে গ্যাস আহরণ করার জন্য। সরকার হয়তো গত সপ্তাহে মনে হয় একটা স্টেপ নিয়েছে, এটা আমি সরকারকে সাধুবাদ জানাই, এবং এটা ধন্যবাদ জানাচ্ছি সরকারকে যে দ্রুত একটা তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে। সরকারকে আর একটা তড়িৎ সিদ্ধান্ত নিতে হবে রপ্তানি বাজার বৈচিত্র্য বাড়ানোর জন্য, রপ্তানি পণ্য বৈচিত্র্য বাড়ানোর জন্য। আমি শুধু পোশাক খাতকেই, মানে হয়তো আমরা ইডিএফ দিচ্ছি, আমরা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড যেটা তৈরি করছি, আমরা রপ্তানি প্রণোদনা, সেটা 43টা খাতকে আমরা দিচ্ছি, কিন্তু 43টা খাতকে আমরা দিলেও আমার পোশাক মানে মোট রপ্তানি 84% তো আপনার পোশাক রপ্তানি থেকে আসতেছে। এই 84% এটাকে আসলে মানে আমার কাছে মনে হচ্ছে যে এটাকে সমান করতে হবে, কারণ 10টা খাতকে আপনি সামনে নিয়ে আসতে হবে এই মুহূর্তে। এই মুহূর্তে যদি আপনি 10টা খাতকে যদি রপ্তানি করতে পারেন, যদি সামনে নিয়ে আসেন, তাহলে আপনার রপ্তানি বাজারটা টেকসই হবে এবং রপ্তানি আয় সমানভাবে বাড়বে। আরেকটা হলো যে রপ্তানি বাজার বৈচিত্র্য করানোর জন্য যেটা দরকার, যে সেটা হচ্ছে যে কূটনৈতিক দক্ষতাও কিন্তু আপনাকে বাড়াতে হবে। রাজনৈতিক দক্ষতা, রাজনৈতিক সক্ষমতা, কূটনৈতিক দক্ষতা। এখন বিদেশে আমাদের বাংলাদেশের মিশনগুলো রয়েছে, তাদেরকে ওয়ার্ক করতে হবে, কাজ করতে হবে, সবসময় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হবে। কিন্তু বাংলাদেশে যদি আপনার দুর্নীতি ধারণার সূচক, গণতন্ত্র সূচক, মানবাধিকার বিষয়ে, শ্রম সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে যদি বাংলাদেশ সমালোচিত হয় বারবার, তাহলে তো আসলে বাজার সম্প্রসারণ করা খুব কঠিন হয়ে যাবে। আর ইউরোপের যে বাজারটা রয়েছে, সেই ইউরোপের বাজারটা যদি আপনি এলডিসি গ্রাজুয়েশনকে কেন্দ্র করে যদি 2026 হোক এবং 2029 সালের পরে হোক, এই বাজারটাতে ধরে রাখার জন্য আপনাকে কিন্তু অনেক বিষয়গুলোকে আপনাকে চিন্তা করতে হবে। আপনার মানবাধিকার সূচকে ভালো থাকতে হবে, শ্রম অধিকার নিশ্চিত করতে হবে, গণতন্ত্র সূচকে ভালো থাকতে হবে, ঠিক আছে, দুর্নীতিতে আপনাকে কমাতে হবে, তারপরে মানে আইনের প্রতি আপনাকে মানে শ্রদ্ধা থাকতে হবে। তো সুতরাং আমাদের অনেক সূচকগুলো মানে খুব একটা ব্যালেন্স ওয়েতে রাখতে হবে, খুব উন্নত সূচক থাকতে হবে আমাদের। না হলে আমরা সামনের দিনে ইউরোপের বাজার বলেন এবং ইউরোপের বাইরে যে বাজারগুলো, সে বাজারে কিন্তু আমরা পণ্য রপ্তানিতে বারবার ধাক্কা খাবো। বর্তমানে চাকরির বাজার কতটা সংকুচিত হয়েছে? যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা আসলে কি করা উচিত? গ্রাজুয়েশন যারা করছে, যারা বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে যারা স্নাতক ডিগ্রিধারী, তারা তো তাদের বেকারত্বের সংখ্যা অনেক বেশি, এবং বাংলাদেশে আসলে যে হারে আপনাকে প্রডিউস করা হচ্ছে, মানে গ্রাজুয়েট যেভাবে প্রডিউস করা হচ্ছে, সে হারে তো আপনাকে চাকরি দেয়া যাচ্ছে না। এখন রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, অভ্যন্তরীণ বাজারকে সম্প্রসারণ করতে হবে এবং বাহ্যিক বাজারকে সম্প্রসারণ করতে হবে। একটা কথা আমি আপনাকে বলি, সব থেকে অর্থনৈতিক সংকটে পড়েছে এখন কিউবা। বর্তমান বিশ্বে কিউবা অর্থনৈতিক সংকটে পড়েছে কিন্তু জ্বালানি সংকটের কারণে।
যুক্তরাষ্ট্রের সাথে তাদের একটা কনফ্লিক্ট ছিল, তাই না, ভেনেজুয়েলাকে কেন্দ্র করে। কিউবা যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই অর্থনৈতিক সংকটকে নিরসন করার জন্য, কিউবা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে প্রবাসী যারা বাইরে আছে, কিউবার জনগণ যারা বাইরে আছে তাদেরকে দেশে এনে তাদেরকে ব্যবসার সুযোগ করে দেয়া এবং বৈদেশিক বিনিয়োগকে তারা এনকারেজ করতেছে। সবচেয়ে কিউবা সরকার যে সিদ্ধান্ত এখন গ্রহণ করছে যে বিদেশে যারা ছিল তাদের, কিউবার যে জনগণগুলো ছিল তাদের টাকা দিয়ে যেন কিউবায় বিনিয়োগ হয়, তারা কিন্তু প্রবাসীদেরকে বিনিয়োগে আগ্রহ সৃষ্টি করছে বা আকর্ষণ করার জন্য কিউবা সরকার এখন কাজ করছে। এক, দ্বিতীয় নম্বর কথা, আপনি যে কথাটা বললেন যে কর্মসংস্থান, আপনার দেশি আপনার অভ্যন্তরীণ কর্মসংস্থানও বৃদ্ধি করার ব্যবস্থা করতে হবে। আপনার যখন জ্বালানি সংকট যখন নিরসন হবে, এখন উৎপাদন কমে গেছে 30%, উৎপাদন যখন বাড়বে, বৈদেশিক বিনিয়োগ যখন বাড়বে, তখন কর্মসংস্থান বাড়বে। এক, আর হচ্ছে যে বৈদেশিক শ্রমবাজারকে কিন্তু আপনাকে খুব শক্তিশালী এবং টেকসই রাখতে হবে। সরকার ইতিমধ্যে মালয়েশিয়া শ্রমবাজার খুলে দেওয়ার জন্য নেগোসিয়েশন করেছে, এটা খুব ভালো উদ্যোগ সরকারের। এবং আরো 10 থেকে 12টা শ্রমবাজার কিন্তু বন্ধ হয়ে গেছে 10 বছর 11 বছরে। এই শ্রমবাজারগুলোকে কূটনৈতিক দক্ষতার মাধ্যম দিয়ে খোলার ব্যবস্থা করতে হবে, নাহলে কিন্তু সামনের দিনে আপনার শ্রমবাজারও যদি সংকুচিত হয়ে যায়, তাহলে রপ্তানি আয়ও যদি সংকুচিত হয়ে যায়, অর্থনীতি গভীর সংকটে পড়ে যাবে। এই যে যে সংকটের মুখোমুখি এখন বাংলাদেশ রয়েছে, এই সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী করণীয় কি হওয়া উচিত? সরকারের এখন আপনার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী তিনটা সময়কে ভাগ করে আপনাকে সরকারি পরিকল্পনা গ্রহণ করতে হবে। স্বল্পমেয়াদী সরকারকে পরিকল্পনা যেটা আনতে হবে সেটা হচ্ছে যে ব্যয় কমানো। লিকেজ আছে, অর্থনীতিতে অনেক নিঃসরণ হচ্ছে, আপনার ক্যাপিটাল নিঃসরণ হচ্ছে, ব্যাংক থেকে যে ঋণগুলো দেওয়া হচ্ছে সেই ঋণগুলো হচ্ছে বিদেশে পাচার হচ্ছে হয়তো, সেই ঋণগুলো তাহলে আপনাকে অর্থনীতিতে আপনার লিকেজ আছে, গ্যাস লিকেজ আছে, ইলেকট্রিসিটি লিকেজ আছে, তাই না, সিস্টেম লস আছে, আপনাকে লসগুলো কমাতে হবে, লসগুলোকে আপনাকে সংকুচিত করতে হবে। সরকারের যে ব্যয়গুলো রয়েছে, পরিবহন খাতে যে অনৈতিক ব্যয়গুলো রয়েছে সেই ব্যয় কমাতে হবে এবং আপনার জনগণকে গণপরিবহনমুখী করতে হবে। এই ধরনের, এটা স্বল্পমেয়াদী। মধ্যমেয়াদী সরকার পরিকল্পনা গ্রহণ করতে পারে যে একটা আপনার রাজস্ব আহরণ করার জন্য আমার যে সামনে বাজেট আসতেছে, বাজেটে আমি কি পরিকল্পনা গ্রহণ করব। সরকার হচ্ছে ট্যাক্স অব্যাহতি কমায় দিবে, ঠিক আছে, কারণ ট্যাক্স অব্যাহতি সংস্কৃতি কিন্তু ভিয়েতনামে উঠে গেছে, প্রায় উঠে গেছে, ঠিক আছে। তো আমরা ভিয়েতনামকে অনুসরণ করতে পারি। তাহলে আপনার মধ্যমেয়াদী বলতে বাজেট, সামনে জাতীয় বাজেট আছে, বাজেটে আমি ট্যাক্স অব্যাহতি এবং যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে ট্যাক্স আদায় করা, জরিমানা করা। আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে পারে রাজস্ব আয় বাড়ানোর জন্য সরকার রাজস্ব খাতকে ঢেলে সাজানো, এবং আমার কাছে মনে হচ্ছে যে আপনার রাজস্ব আয় বাড়ানোর জন্য সরকারকে কোয়ার জাল বিছিয়ে দিতে হবে এবং রাজস্ব আহরণ বাড়ানোর জন্য সরকারকে যেটা সহজীকরণ করতে হবে। ভিয়েতনামে কিন্তু যে ট্যাক্স দিচ্ছে সে দিচ্ছে, ভিয়েতনাম যে ট্যাক্স প্রশাসন থেকে কিন্তু যে ট্যাক্স পেয়ার তাকে ডিস্টার্ব করা হচ্ছে না। বাংলাদেশে যখন আপনার রাজস্ব বিভাগ থেকে যখন একটা মানুষ অডিটে যায়, তখন ওই ট্যাক্স পেয়ার কিন্তু পরবর্তী আর ট্যাক্স দিতে চায় না, সে ট্যাক্স ফাঁকি দিতে চায় সে অডিট ফেস করার পরে। তাহলে আমরা আসলে ট্যাক্স পেয়ার যারা কর প্রদান করছে তাদেরকে আমরা যেন একটা সুশৃঙ্খলার ভিতরে রাখি, তাদেরকে যেন আমরা নাজেহাল না করি নানাভাবে। এই বিষয়গুলোকে সরকারকে চিন্তা করতে হবে এবং রাজস্ব সক্ষমতা বাড়ানোর জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। আপনাকে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে না পারলে রাজস্ব আহরণ আপনাকে বাড়বে না। এবং আমার কাছে মনে হচ্ছে যে সরকারের প্রত্যক্ষ করের উপরে ধাবিত হতে হবে, পরোক্ষ করের উপর নির্ভরশীল না হয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর সরকারের এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে আসলে কি ধরনের পরিকল্পনা করা উচিত? দীর্ঘমেয়াদে আপনাকে স্থিতিশীলতা আনার জন্য সরকারকে কিছু পরিকল্পনার ভিতরে একটা হচ্ছে যে আপনাকে বৈদেশিক মুদ্রার মজুদটাকে ধরে রাখার জন্য আপনাকে রপ্তানি আয়, আপনাকে শ্রমবাজার, বৈদেশিক শ্রমবাজার ঠিক রাখতে হবে এবং এটার পাশাপাশি যেটা করতে হবে সেটাকে আপনাকে রপ্তানি গন্তব্যের বৈচিত্র্য আনতে হবে এবং দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে, দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। সরকার যদি, জাপানে আপনার 2040 সালের ভিতরে 1 কোটি মানুষ কর্মক্ষম থাকবে না, তাদের কর্মক্ষম তাদের তাদের লেবার দরকার জাপানে। তাহলে জাপানে যে ধরনের লেবার দরকার সেই ধরনের, আচ্ছা মধ্যপ্রাচ্যের সংঘাত চলছে, যুদ্ধ চলছে না, মধ্যপ্রাচ্য যুদ্ধের পরে তো আবার ইকোনমি রিবিল্ড হবে, সংস্কার হবে তো ইকোনমি। তাহলে অর্থনীতি সংস্কার করার জন্য তাহলে তো তার আবার ম্যান পাওয়ার দরকার, তার আবার লোকবল দরকার। তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরে যে আমার শ্রমিক দরকার, সেই শ্রমিক পাঠানোর জন্য আমার দক্ষ শ্রমিক তৈরি করার এখন থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে রপ্তানি বাজার, আপনি দক্ষ শ্রমিক, শ্রমবাজারকে এক্সপেনশন করেন এবং রাজস্ব আহরণ বৃদ্ধি করার জন্য যারা কর ফাঁকি দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনেন, কর অব্যাহতির পরিমাণ দিনে দিনে কমান এবং যারা ভ্যাট ফাঁকি দিচ্ছে তাদেরকেও আইনের আওতায় আনেন। আমরা আমাদের আলোচনা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য।
দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।